জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মাহবুবা জারিন ডায়না এবং মালিহা হোসাইন। রাজধানীর আগারগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে আহত এবং চিকিৎসাধীন ছাত্র জনতা। দুপুর থেকে তারা অবরোধ কর্মসূচি শুরু করে। তাদের দাবি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের জন্য ঘোষণা করা অনুদানের টাকা এবং ভালো মানের চিকিৎসা সেবা। বেলা 11:30টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিটোরের 4র্থ তলা পরিদর্শন শেষে বের হয়ে যাওয়ার সময় 3 তলার ওয়ার্ডে থাকা আহতরা ক্ষোভ প্রকাশ করে। এক পর্যায়ে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দিয়ে রাস্তায় নেমে আসে। অপেক্ষা করতে রাজি আছেন, কারণ তোমরা আমাদেরকে জুলাই ফাউন্ডেশনের মূলা দেখাও, কয়জনকে তোমরা এখন পর্যন্ত সহযোগিতা করছো? জুলাই ফাউন্ডেশনের মূলা আমাদেরকে দেখাও না। জুলাই ফাউন্ডেশন কাজ করছে, আর কতদিন গেলে কাজ শেষ হবে? আর কত মাস লাগবে? আর কত সময় লাগবে? দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে আহত এবং চিকিৎসাধীন ছাত্র জনতার কর্মসূচি ঘিরে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিহা, ধন্যবাদ আপনাকে। আপনি সংবাদে যেমনটা বলছিলেন যে দুপুর থেকেই কিন্তু তারা এই রাজধানীর শেরেবাংলা নগরের যে রাস্তাটি, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের যে মূল রাস্তা, সেই রাস্তাটি তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং এখানে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমি যদি আপনাকে এই চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা আহত হয়েছেন তাদের অনেকেই কিন্তু কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন এবং ঠিক ওই অবস্থায় কিন্তু তারা এখন রাস্তায় অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে তাদের পুনর্বাসন প্রক্রিয়া যেভাবে শুরু হওয়ার কথা ছিল এবং সরকারের পক্ষ থেকে যেভাবে আশ্বাস দিয়েছিল সেরকম আশ্বাস বাস্তবায়ন তারা দেখছেন না। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে তাদের চিকিৎসা, যে উন্নত চিকিৎসার যে ব্যবস্থা, সেই জায়গায়ও একটি বড় ধরনের ঘাটতি রয়েছে, যে তাদের যেরকম আসলে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেরকম চিকিৎসা সেবা তারা পাচ্ছেন না। যার কারণেই কিন্তু আজকে দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা যখন এখানে আসেন তখন যেটি তারা বলছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম যখন এখানে আসেন তখন 4 তলার একটি ফ্লোরে এই কিছু সংখ্যক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে আহত তাদেরকে দেখছিলেন এবং এর পরবর্তীতে তিনি নিচে নেমে যান। কিন্তু 3 তলার যারা ছিলেন তাদেরকে তিনি কেন দেখেননি বা তাদের খোঁজ খবর নেননি, এটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয় এবং পরবর্তীতেই তারা কিন্তু এই রাস্তায় নেমে আসেন এবং তাদের বাকি যে দাবিগুলো সেগুলোর ব্যাপারে তারা সোচ্চার হন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে মালিহা, যে ঠিক এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাস্তার দুই পাশেই কিন্তু এখন যান চলাচল যেমন বন্ধ রয়েছে, তেমনি বিপুল সংখ্যক পুলিশও এখানে রয়েছেন এবং ঠিক উল্টো পাশের যে চিত্রটি, এখানে যেহেতু হাসপাতালের বেশ কয়েকটি হাসপাতাল এখানে রয়েছে, এই যে মূল যে ফটকগুলো, সেই ফটক দিয়ে কিন্তু শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন কিন্তু চলাচল করতে দেয়া হচ্ছে না এবং দীর্ঘ যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। তবে সবশেষ যেটি আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত তারা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাননি, আর সে ধরনের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত বা যাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমনটি কিন্তু তারা বলছেন। মালিহা, এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুরের সাধারণ ছাত্র জনতা। দুপুরে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লালবাগের সামনে জড়ো হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে মডার্ন মোড়ে গিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা অভিযোগ তোলেন, অন্তর্বর্তী সরকার রংপুর ও রাজশাহী বিভাগের সঙ্গে বৈষম্য করছে। বর্তমান উপদেষ্টাদের 13 জন চট্টগ্রাম বিভাগের হলেও উত্তরাঞ্চল থেকে কাউকে নেওয়া হয়নি। দ্রুত উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবি জানায় তারা। দাবি মানা না হলে সড়ক ও রেলপথ অবরোধ সহ রংপুর বিভাগ অচল করার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, কিন্তু দেখা গেল সকল উপদেষ্টা দক্ষিণবঙ্গ থেকেই নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু যে বৈষম্যের জন্য উত্তরবঙ্গের মানুষ জীবন দিল, বাংলার মানুষ জীবন দিল, কিন্তু সেই বৈষম্য এখনো রয়ে গেল। আমরা যতক্ষণ পর্যন্ত এই বৈষম্য দূর হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা আশাবাদী রংপুর থেকে একাধিক উপদেষ্টা থাকবে। আগামীকাল হয়তো আরো কঠিন কর্মসূচি আসতে পারে। আমরা কেন বরাবর বৈষম্যের শিকার হব? রাজধানী মিরপুরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভ। গেল 19 জুলাই বিকেলে 7 মাস বয়সী শিশুর জন্য দুধ কিনতে বাইরে বের হন তিনি, কিন্তু তার আর ঘরে ফেরা হয়নি।
মিরপুরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ যায় শাহরিয়ারের। সেই থেকে পরিবারের দিন কাটছে অভাব অনাটনে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। আদরের সন্তান শাহরিয়ারকে হারিয়ে শোকে মুহ্যমান মা চম্পা খাতুন আর বাবা আবু সাইদ। উপার্জনক্ষম সন্তানের এমন বিদায় মেনে নিতে পারছে না কৃষক পরিবার। যশোরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা শেষ করে ঢাকায় একটি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে চাকরি করতেন শাহরিয়ার। 7 মাস বয়সী শিশু ও স্ত্রীকে নিয়ে থাকতেন ঢাকার মিরপুর 1-এ। পরিবার জানায়, গেল 19 জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে সন্তানের জন্য দুধ কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হন শাহরিয়ার। পরে 23 জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রাণ যায়। পথচারীরা নিয়ে আসছে, এসে হসপিটালে রেখেছে, সে দেখছে বেডের পরে শুয়ে রয়েছে বাইক। এখন সরকার যদি ওর পাশে দাঁড়ায়। ওই একমাত্র আমার উপার্জন করা ছেলে। ও আমার ছোট ছেলেটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, স্নাতক 2য় বর্ষের ছাত্র। সে সমস্ত তার ব্যয়ভার বহন করত। ছাত্র জনতার আন্দোলনে নিহত শাহরিয়ারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানায় স্থানীয়রা। শহীদ হিসেবে স্বীকৃতির দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এখন যদি সরকার সেরকম একটা ব্যবস্থা করে দিলে পারে, এদেরকে ফ্যামিলিটা খুব সুন্দরভাবে চলতো। এই যে 7 মাসের যে শিশু সন্তান আছে, এখন তার দায়িত্ব নেবে কে? আমরা চাই যে তাদের যেই সামাজিক মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়, এমন যেন না হয় তাদেরকে পরবর্তীতে মানুষের কাছে হাত পাততে হয়। শাহরিয়ারের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক। শাহরিয়ার শুভর পিতা তো একজন কৃষক, তাকে আমরা সরকারি যে কৃষি প্রণোদনা সেটা একদম পর্যাপ্তভাবে দিয়ে তার যতটুকু জমি আছে সেটা চাষাবাদ করার জন্য সার, বীজ এগুলো আমরা দিয়েও সহযোগিতা করেছি এবং ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনার যখন যেটা প্রয়োজন মনে করবেন, আমরা আমাদের বাহিরেও আপনি জাস্ট নিজ থেকেই বলবেন, আর আমরা তো খবর রাখবই। সৈয়দ মাহমুদ, RTV। সরকার পতনের পর গেল 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। সকালে সেনা সদর আয়োজিত ঢাকার সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন কর্নেল ইন্তেখাব হায়দার খান। এ পর্যন্ত 6,000-এর অধিক অবৈধ অস্ত্র, প্রায় 2 লাখ রাউন্ড গোলা বারুদ উদ্ধারের ও এসব অপরাধের সঙ্গে যুক্ত 2,500 ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 600-টির অধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের সক্রিয় ভূমিকার কথা জানায় সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার যত দিন চাইবে ততদিন সেনাবাহিনী বিভিন্ন সহায়তায় ভূমিকা রাখবে বলেও জানান তিনি। এ পর্যন্ত সেনাবাহিনী মোট 6,000-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় 2 লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত 2,500-এরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সামনের দিনগুলোতে এই সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সরকারকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাথার উপর এখনও বিপদ জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। এদিকে বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেদিকে নজর রাখার দাবি জয়নুল আবেদিন ফারুকের। মাদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। উপদেষ্টা পরিষদে নতুন নিয়োগ, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো সহ নানা আলোচনার সমালোচনায় অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে আছে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব। নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বিতর্কিতদের বর্তমান সরকারে ঠাঁই দেওয়া উচিত নয়। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনারাও। ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি মহাসচিব বলেন, উপদেষ্টা নিয়োগে সরকারকে আরো সতর্ক হওয়া প্রয়োজন। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি
আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। নয়াপল্টনে আয়োজিত শোক সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাসিনা সরকারের আইনে টানানো শেখ মুজিবের ছবি বঙ্গভবনের একটি কক্ষ থেকে নামানো সঠিক সিদ্ধান্ত। যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে সেই আইনকে ডিফাই করে এটা করা হয়েছে। তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায়, ফ্যাসিবাদের আইন আমরা মানব না। অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত করব। আরেক অনুষ্ঠানে রিজভী বলেন, সঙ্গীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আপনার তো কোনো দেশপ্রেম ছিল না, আপনার ছিল ভারত প্রেম। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে চোখ হারানোদের সেবায় বনানীতে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করে আমরা বিএনপি পরিবার। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জনগণের জন্য ভালো এমন সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, যার উপর হাঁটবে আগামী সরকারগুলো। এমন কথাই জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, অনেক রাজনৈতিক দল আছে যারা সংস্কার পছন্দ করে না। অর্থ উপদেষ্টা আরও বলেন, বাজারে এতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে ট্যাক্স কমিয়েও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না। সাধারণ মানুষের, কৃষক, মজুর, শ্রমিক, ইনক্লুডিং গার্মেন্ট, তাদের অবদানটা সবচেয়ে বেশি এবং ওরাই সবচেয়ে কিন্তু আপনার এই নিয়ে আসছে আমাদেরকে। কিন্তু দুঃখজনকভাবে আমরা তাদের সবসময় দৃষ্টি আড়ালেই থাকে তারা। আমরা বলি পিপলস পার্টিসিপেশন, এইগুলো ঠিক বাস্তবে এটা কতটুকু করা যায় সেটা করে না। তবে যাই হোক, আমাদের মধ্যে এখন সময় আসছে মানুষের সঙ্গে নিয়ে তাদের অ্যাসপিরেশনটা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা আরও একটি মামলা বাতিল করেছে হাইকোর্ট। বিএনপি নেতা শহীদুদ্দিন আহমেদ অ্যানির বিরুদ্ধে চলমান 6 মামলা বাতিলের আদেশও দিয়েছে উচ্চ আদালত। সকালে হাইকোর্ট এই আদেশ দেয়। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে অভিযোগ বিএনপি নেতাদের। সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধানে গণভোটের বিধান বহাল করতে হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছেন। আজ পঞ্চম দিনের মতো সংবিধানের ৫৫ সংশোধনীর বৈধতার রুল শুনানিতে তিনি এই আর্জি জানান। ৫৫ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে বলেও মন্তব্য তার। দেশের গণতন্ত্র, জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে বিশ্বের নতুন জীবনধারা গড়ার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন পৃথিবী গড়ার লক্ষ্যে COP29 সম্মেলনে 3.0 তত্ত্বের গুরুত্ব ও এর মাধ্যমে বুদ্ধিবৃত্তিক, আর্থিক ও যুব শক্তিকে কাজে লাগানো সম্ভব বলেও জানান নোবেল বিজয়ী। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে COP29 এর ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সম্মেলন উদ্বোধনী অধিবেশনে জলবায়ু সংকট ও মানব সভ্যতা রক্ষায় 3.0 তত্ত্বের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বেঁচে থাকার জন্য একটি ভিন্ন জীবনধারার উপর ভিত্তি করে আরেকটি পাল্টা সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজন। এই সংস্কৃতি নিত্য পণ্যের ব্যবহারকে সীমিত করবে, কোনো বর্জ্য অবশিষ্ট রাখবে না। এই জীবনযাত্রা হবে শূন্য কার্বনের উপর ভিত্তি করে, যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধুমাত্র পুনর্নবায়নযোগ্য শক্তি থাকবে। এতে এমন একটি অর্থনীতি হবে যা প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে তৈরি হবে। সামাজিক ব্যবসাকে সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের জন্য একটি নন ডিভিডেন্ড ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করে তিনি বলেন, সামাজিক ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিত হবে না, গুণগত মানও বাড়বে। এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর করবে। একটি নতুন পৃথিবী গড়ার লক্ষ্যে 3টি শূন্য তত্ত্ব তার দীর্ঘদিনের স্বপ্ন বলে উপস্থাপন করেন তিনি। সেই সঙ্গে সবাই এই স্বপ্ন বাস্তবায়নে কাজ করলে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব বলে আশা নোবেল বিজয়ী বাংলাদেশি নেতার। রাকিব হাসান, RTV।
সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, সবার সাথে কথা হয়েছে, মেলার আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই। সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, শিল্পীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজের নিশ্চয়তা দেয়াই আগামী 15 নভেম্বরের প্রতিবাদ সভা প্রত্যাহার করেছে ফেডারেশন। বিলাল হোসেনের রিপোর্ট। বই প্রেমীদের সবচেয়ে বড় উৎসব অমর একুশে গ্রন্থমেলা প্রায় 1 দশক ধরে বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে। 6 নভেম্বর বাংলা একাডেমিকে চিঠি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে নয়, মেলা করতে হবে একাডেমি প্রাঙ্গণে। এ নিয়ে সামাজিক মাধ্যমে পাঠক লেখকদের প্রতিক্রিয়া দেখা দেয়। সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সংস্কৃতি উপদেষ্টা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে বইমেলা। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরো হবে। 16 বছর সংস্কৃতি অঙ্গনে স্থবিরতা ছিল দাবি করে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধকে আড়াল করে রেখেছিল। তো 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়েজ করা হয়েছে, কিভাবে গুম খুনকে জায়েজ করা হয়েছে, ব্যাংক লুটকে জায়েজ করা হয়েছে, এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও সবার কাছে বাংলাদেশের সংস্কৃতির যে চেতনাটা এটাকে তুলে ধরা, এবং এটার ক্ষেত্রে গ্রুপ থিয়েটার ফেডারেশন একটা বড় ভূমিকা রাখতে পারে। নতুন বাংলাদেশকে নিয়ে একটি ছবির তৈরির পরিকল্পনার কথাও জানান মোস্তফা সরওয়ার ফারুকী। দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল, এটাই তো জুলাইয়ের স্পিরিট। শহীদরা তো শহীদ হয়েছে এই কারণে। বিলাল হোসেন, RTV, ঢাকা। রাজধানীর 152টি ইন্টারসেকশনে সিগন্যাল বাতি থাকলেও সচল মাত্র একটি। তাই তো 2024 সালে এসেও হাতের ইশারায় চলছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। তবে এবার 29 ইন্টারসেকশনে বসছে দেশি প্রযুক্তির সিগন্যাল বাতি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক পুলিশের কাজ সিগন্যাল দেয়া নয়, বরং আইন প্রয়োগ করা। শৃঙ্খলা ফেরাতে 600 শিক্ষার্থী ডিএমপির সাথে কাজ শুরু করেছে। শাকিবুর রহমানের ধারাবাহিকের শেষ পর্ব। স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য রাজধানীতে 168টি সিগন্যাল বাতি বসানো হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট প্রকল্পের আওতায় 2 ধাপে এসব বাতি বসাতে খরচ হয় 112 কোটি টাকা। তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে শত কোটি টাকার বাতি। হাতের ইশারায় ট্রাফিক সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক সদস্যদের। সিগন্যাল অমান্যের প্রতিযোগিতা যেমন দেখা যায়, তেমনি আইনের প্রয়োগ কম হয় সড়কে। হাতে মানে না, বাতিতে কেমনে মানে? অটোরিকশা মেন রোডে ওঠা নিষেধ, তাদেরকে আমরা সচেতন করতেছি, জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতেছি। রাজধানীর কেবল গুলশান 2 নম্বর চত্বরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু আছে। এতে যেমন যানজট কমেছে, তেমনি আইনের যথাযথ প্রয়োগ করতে পারছেন ট্রাফিক সদস্যরা। এই সিগন্যাল মাইনে চলতেছে। ঢাকা অন্ততপক্ষে এই নিয়মটা করলে দিলে সব জায়গাতে কানা দিলে না দিক। সিগন্যাল সিস্টেমের মাধ্যমে একটা সময় নিয়ন্ত্রণ থাকে, মানে সবাই সময়ের সাথে সাথে চলে। জনবহুল ঢাকায় হাতের ইশারায় কোনোভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। 21 শতাব্দীতে হাতের ইশারায় আমরা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি, এটা আসলে একেবারে বেমানান। তো সেই জায়গায় আমাদের বিজ্ঞানসম্মত যে কাজগুলি করার কথা, অর্থাৎ যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ, যানবাহনের সংস্করণ নিয়ন্ত্রণ, পথচারীর জন্য আলাদা ফেজিং করা। বুয়েট 2 সিটি কর্পোরেশন, DTCA, BRTA সহ সংস্থাগুলো মিলে দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর কাজ করছে। পাইলট প্রকল্প হিসেবে হাইকোর্ট ইন্টারসেকশন থেকে আব্দুল্লাপুর পর্যন্ত 29টি পয়েন্টে এসব বাতি বসানো হবে। উত্তরের 2টা হলো আপনার এই সোনারগাঁ ক্রসিং এবং ফার্মওয়ে, আর দক্ষিণের 2টা বাংলা মোটর ক্রসিং এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এই 4টাকেই আমরা প্রাথমিকভাবে স্থাপনের জন্য সিদ্ধান্ত নিয়েছি সব পক্ষ মিলে। আইন প্রয়োগের মাধ্যমে মানুষের সচেতনতা বাড়াতে হবে। সে কাজে এবার শিক্ষার্থীদের নিয়ে এগোতে চায় ট্রাফিক বিভাগ। ট্রাফিক পুলিশের কাজ কিন্তু আসলে হাতের ইশারায় গাড়ি নিয়ন্ত্রণ করা না, তার কাজ হচ্ছে এনফোর্স করা। তো এখন ট্রাফিক পুলিশ কিন্তু 2টা কাজ করছে। সে ট্রাফিক ম্যানেজমেন্টও করছে, হাতের ইশারায় ট্রাফিক থামাচ্ছে বা ছাড়ছে। আবার কেউ যদি নিয়ম অমান্য করে, তখন তাকে আবার এনফোর্স করতে হচ্ছে। আমাদের পুলিশের কাজ হলো এনফোর্সমেন্ট করা, অর্থাৎ কেউ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে সেই ক্ষেত্রে যথাযথ বিধিবিধান, সড়ক পরিবহন আইন 18 অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করা। ট্রাফিক ব্যবস্থা যুগোপযোগী করে দ্রুত যানজট মুক্ত স্মার্ট সিটি দেখতে চান রাজধানীবাসী। শাকিবুর রহমান, RTV, ঢাকা। আমদানি শুল্ক কমানো অভিযান বা দাম নির্ধারণের পরও স্বস্তি ফেরেনি বাজারে।
মোটা চাল কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। 10 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকায়। বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ভারত থেকে আমদানি করা আলু শ্যামবাজারে 40 থেকে 45 টাকা হলেও যাত্রাবাড়িতে বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। শাকিবুর রহমানের রিপোর্ট। মাসখানেক আগে উত্তরাঞ্চলে বন্যার অজুহাতে দাম বাড়তে থাকে চালের। মোটা চাল বস্তায় 2 থেকে 250 আর চিকন চালে বাড়ে 100 টাকা। এমন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় চাল কিনতে হিমশিম। তাই অন্য পণ্য না কিনে কিছুটা পকেট সামলানোর চেষ্টায় ভোক্তারা। 2 মাস ধরে চালের বাজারটা একটু বাড়ছে ছিল, এখনো বাড়তেই আছে। যে মোটা চালগুলো যেগুলো আমরা বিক্রি করছি 48 থেকে 52 টাকা, সেই চালগুলো এখন 52 থেকে 56 টাকা পর্যন্ত চলে গেছে। 60 টাকার চাল এখন 70 টাকা খাইতে হইতেছে, 75 টাকা খাইতে হইতেছে, তাহলে কষ্ট না? কেজিতে 5 টাকা ডিফারেন্স, 10 টাকা ডিফারেন্স, তাহলে তো অনেক কষ্ট। আসলে আমাদের ফ্যামিলি কি দিব, চাউল দেওয়া যেতেছে এক মাসে 15-20 কেজি লাগে, 20 কেজি চাউল কিনতে টাকা শেষ হয়ে যায়। একই অবস্থা পেঁয়াজের বাজারেও। আর কয়েকদিন পর থেকেই বাজারে উঠতে শুরু করবে নতুন পেঁয়াজ। আমদানি কম, তাই বিক্রি হচ্ছে বাড়তি দামে। দেশের পরিস্থিতির প্রেক্ষাপট যে অবস্থায় একসময় বাড়ে একসময় কমে, এখন গতকাল কম ছিল আজ একটু বাড়ছে, আবার কমবে, এই পরিস্থিতি। ইন্ডিয়ান বিক্রি হচ্ছে 105 থেকে 110 ইন্ডিয়ানরা, আর দেশি পেঁয়াজ 120 টাকা 22 টাকা এরকম, 22 থেকে 25, 20 থেকে 25 ফরিদপুর দেশিটা রাজবাড়ী। দাম একুরেট থাকবে না, কোনো জিনিসের দাম একুরেট হয় না। ভোক্তা অধিদপ্তর তো দাম একুরেটে মাল, কাঁচামাল বিক্রি করতে হয়, কাঁচামাল কোনদিন একুরেটে বেচা যায় না। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। যাত্রাবাড়ি পাইকারি বাজারে দেখা যায় অদৃশ্য শক্তিতে বাড়তি দামে বিক্রি হচ্ছে আমদানি করা আলু। এক বস্তা 40 টাকা। মনে করেন এই আলু আপনি যদি 30 টাকা করে বিক্রি করতেন, তাহলে কত টাকা কমিশন পেতেন? কম পেতেন। ওই ছোটা থেকে কম বিক্রি করলে আর কি নিজের যে কমিশন আছে ওটা আরো ভর্তুকি দিতে হয়। 50,000 টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত করা হয় সতর্ক। যে 21 টাকা থেকে 22 টাকার মধ্যেই ক্রয় করা হয়েছে, সেই আলু পরিবহন খরচ এবং লোডিং আনলোডিং সহ তাদের যে লাভ, সেই সব কিছু যোগ করে আমাদের কাছে মনে হয়েছে যে 30 টাকায় ভোক্তাদের কাছে পৌঁছার কথা। এইখানে এসে আমরা যেটি দেখলাম যে 56 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে ইন্ডিয়ান আলু। একই আলু শ্যামবাজারে বিক্রি করা হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা কেজি। 2-1 দিনের মধ্যে সরকার নির্ধারিত 45 টাকা কেজিতে আলু বাজারে পাওয়া যাবে বলে আশ্বস্ত করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। শাকিবুর রহমান, RTV, ঢাকা। প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের উপর খড়গহস্ত হতে চান ট্রাম্প। চাপে পড়তে যাচ্ছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরাও। ট্রাম্পের নতুন প্রশাসনের অন্যতম টার্গেট চীন। প্রাধান্য দেওয়া হচ্ছে ইসরায়েলকে। সব মিলিয়ে অনুগত ও মিত্রদের নিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফারুক হোসেনের রিপোর্ট। আসছে 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তবে এর আগেই নতুন প্রশাসন গোছাতে মনোনিবেশ করেছেন তিনি। অভিবাসন ঠেকাতে সীমান্ত জার হিসাবে নিয়োগ দিয়েছেন টম হোম্যানকে, যিনি কট্টর অভিবাসন বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত। হোয়াইট হাউসে পা রেখে প্রথম দিনেই অভিবাসন বিরোধী নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন ট্রাম্প। এদিকে 10 লাখের বেশি অবৈধ অভিবাসীকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। এই মানুষগুলোকে নিজ দেশে ফেরানোয় অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন টম হোম্যান। গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভে অংশ নেয়া যেসব বিদেশি শিক্ষার্থী ভিসার শর্ত লঙ্ঘন করেছেন, তাদের নিজ দেশে ফেরানোর বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। ট্রাম্পের নতুন প্রশাসনে যোগ দিচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। তারা দুজন নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর নেতৃত্ব দেবেন। প্রশাসনে অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা, অযথা ব্যয় কমানোই তাদের কাজ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন কট্টরপন্থী সিনেটর এবং চীনের সমালোচক মাইকেল ওয়ালস। ইসরায়েলের কট্টর সমর্থক এলিসে স্টেফানিককে জাতিসংঘের দূত হিসাবে বেছে নিয়েছেন ট্রাম্প। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ক্রিস্টি নোয়েম, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন লাতিনো বংশোদ্ভূত মার্কো রুবিও। ফারুক হোসেন, RTV। ক্যালেন্ডার বলছে আজ 13 নভেম্বর, বাংলা সাহিত্যের বরপুত্র শব্দের জাদুকর হুমায়ুন আহমেদের 76তম জন্মদিন।
যার কলম থেমে গেলেও কর্ম অবিচল। রসবোধের সঙ্গে লৌকিকতা আর অলৌকিকতার সমগ্র সুন্দরের মিশেলে বাংলা কথা সাহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন সেই কিংবদন্তির জন্মদিন আজ। প্রয়াত এই গুণী ব্যক্তিকে নিয়ে আরো জানাচ্ছেন মারজানি পান। হুমায়ুন আহমেদকে বলা হয় নন্দিত কথা সাহিত্যিক। গল্প উপন্যাস লিখে তিনি যতটা জনপ্রিয়তা সাফল্য পেয়েছেন তা বিরল। 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন আহমেদ। তার রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয় 1972 সালে। এরপর 3 শতাধিক গ্রন্থ রচনা করে অমরত্ন পেয়েছেন। চলচ্চিত্র ও নাটকের ইতিহাসে তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি যেসব নাটক রচনা করেছেন, নির্মাণ করেছেন, সেগুলো আজ অবধি আদর্শ হিসেবে বিবেচিত হয়। তার সৃষ্ট বাকের ভাই, মিশির আলী কিংবা হিমু চরিত্রগুলো এখনো যেন হেঁটে বেড়ায় শহর থেকে মফস্বলে। চলচ্চিত্র নির্মাতা হিসেবে হুমায়ুন আহমেদের অভিষেক হয় 1994 সালে। সে বছর তিনি নির্মাণ করেছিলেন আগুনের পরশমণি। পরবর্তীতে তিনি নির্মাণ করেন শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া, চন্দ্রকথা, আমার আছে জল ও ঘেটুপুত্র কমলা। সাহিত্য ও নির্মাণে অসামান্য দক্ষতা দেখিয়ে হুমায়ুন আহমেদ অর্জন করেছিলেন বহু পুরস্কার সম্মাননা। এর মধ্যে রয়েছে 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার ও 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জন্মদিনে আড়ম্বরতা পছন্দ ছিল না হুমায়ুন আহমেদের। 63 বছরের জীবন কাটিয়ে 2012 সালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। কিন্তু চলে যাওয়ার আগে যে সমৃদ্ধ বর্ণিল জগৎ তিনি সৃষ্টি করে গেছেন তা ধ্রুবতারার মতো দ্যুতি ছড়ায় আজও। মারজানি পান, RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।